শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে এখানে বলা হয় না, কিন্তু যতখানি জানাবো তাতে করে আপনি জেনে যাবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ হোসেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই প্রথম কোনো সাবেক প্রধান বিচারপতির সাজা হলো। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম আজ এই রায় ঘোষণা করেন। এর মধ্যে অর্থ পাচারের দায়ে 7 বছর ও ঋণ জালিয়াতি দায়ে এসকে সিনহাকে 4 বছর করে সাজা দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মানি লন্ডারিংয়ের সাথে জড়িত ছিলেন সাবেক প্রধান বিচারপতি। ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা অবৈধভাবে ঋণ নিয়ে স্থানান্তর করা হয় এসকে সিনহার অ্যাকাউন্টে। জব্দকৃত 78 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অপর আসামি ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 7 জনকে 3 বছর এবং ব্যাংকের সাবেক এমডি AKM শামীমকে 4 বছরের সাজা দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে 2 গ্রাহককে। ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে। 2 জন গ্রাহককে অলরেডি খালাস দেওয়া হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে গ্রাহকরা ফেক নয়। এখানে ফেক কোনো গ্রাহক ছিল না, যে টাকা দেওয়া হয়েছে টাকাগুলো বাই দিস টাইম রিকভারি হয়ে গিয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা মনে করি এখানে রায়টা যথাযথ হয়নি এবং আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, যে কারণে আমরা সার্টিফিকেট কপি পাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। এদিকে তথ্য উপাত্ত ও সাক্ষ্যের ভিত্তিতে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অর্থ পাচার মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। দুপুরে হাইকোর্টে তিনি বলেন, এই রায় প্রমাণ করে কেউ বিচারের ঊর্ধ্বে নয়। বিচারপতি হোক কিংবা সাধারণ মানুষ, সবাইকে বিচারের আওতায় আনা হবে। দুদকের আইনজীবী বলেন, বিশ্বের কোথাও প্রধান বিচারপতির আর্থিক কেলেঙ্কারির সাজা হয়েছে কিনা জানা নেই, তবে উন্নত দেশে অনেক সময় বিচারপতিকে ইমপিচমেন্ট করা হয়। দুর্নীতি দমন কমিশন প্রত্যেকটা সাক্ষীর মাধ্যমে এটা দেখিয়ে যে এই টাকাগুলো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন এবং লিয়ারিংয়ের মাধ্যমে লন্ডারিং করা হয়েছে, যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে না হয়, উনি সাবেক প্রধান বিচারপতি হোক যেই হোক, তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অর্থ পাচার মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, এসকে সিনহা সরকারের মতের বাইরে যাওয়ায় তাকে সাজার মুখোমুখি হতে হয়েছে, তা সত্য নয়। সরকারের মতের বিপক্ষে রায় দিয়েছে এমন অনেক বিচারক এখনও আছেন। আইনমন্ত্রী বলেন, যে সাংবিধানিক পদে থেকে তাকে তার পদের মর্যাদা বুঝে কাজ করা উচিত ছিল। তবে প্রধান বিচারপতির সাজা হওয়া আইন অঙ্গনের জন্য কোনো সুখকর খবর নয়। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। দেশে উৎপাদিত হবে করোনার ওষুধ মোলনুপিরাভির। এর মধ্যে 2টি প্রতিষ্ঠানকে ওষুধটির জরুরি ব্যবহার ও উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন। তালিকায় আছে আরও 8টি প্রতিষ্ঠান। করোনা রোগীকে প্রতিদিন 8টি করে মোট 5 দিন এই ওষুধটি খেতে হবে। প্রতিটি ক্যাপসুলের দাম ধরা হয়েছে 50 টাকা। ভবিষ্যতে বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক। গতকাল অর্থাৎ 8ই নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই এবং আজকে এসকে ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। টেস্টে এটা পজিটিভ ভালো রেজাল্ট পাওয়াতেই আমরা এটি আমাদের দেশে এটি অ্যাপ্রুভাল দিয়েছি। এটি পার ক্যাপসুল এটি 50 টাকা করে পড়বে। শিশুদের করোনার ভ্যাকসিন দেয়া নিয়ে ভয়ের কিছু নেই। অভিভাবকদের এই নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় শিশুরা কম আক্রান্ত হলেও তারা বাহক হয়ে ভাইরাস ছড়াতে পারে পরিবারের সদস্যদের মাঝে। শিশুদের ভ্যাকসিন দেওয়ার পর দেশে বিদেশে কোথাও কোনো ধরনের জটিলতার তথ্য পাওয়া যায়নি, তাই সবাইকেই ভ্যাকসিনের আওতায় আনার পরামর্শ তাদের। নিজেদের মধ্যে এই রোগের প্রকোপটা খুব বেশি হয় না, তারা বাচ্চারা আক্রান্ত হয় কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায়।
কিন্তু তারা এই ডিজিজটাকে স্প্রেড করে, কারণ বাচ্চারা সবাই আদর করে, সবাই তাদেরকে কুলে নেয়, বিভিন্ন রকম কুসংস্পর্শে আসে। সকলেই কিন্তু ভ্যাকসিন দিতে পারবেন। যারা আমরা বলে থাকি যে ক্যান্সারে আক্রান্ত এই মুহূর্তে কেমোথেরাপি চলছে কিংবা অনেক স্টেরয়েড জাতীয় বিভিন্ন ওষুধপত্র খাচ্ছে, যেটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, সেই সব ক্ষেত্রে এই ভ্যাকসিন দেওয়া যাবে না। কিন্তু সর্দি কাশি জ্বর, যার অনেক দিন ধরে সর্দি কাশি অ্যালার্জি রয়েছে কিন্তু এই মুহূর্তে তার সর্দি কাশি অ্যালার্জি নেই, সে কিন্তু অবশ্যই ভ্যাকসিন দিতে পারবে। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 3 জন প্রাণ হারিয়েছেন। মোট মৃত্যু 27,904 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 206 জন। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 1.18%। নমুনা পরীক্ষা হয়েছে 17,530টি। এ পর্যন্ত শনাক্ত 15,71,434 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 356 জন। মোট সুস্থ 15,35,390 জন। মৃত 3 জনের মধ্যে 2 জন পুরুষ, 1 জন নারী। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় 1 জন ও চট্টগ্রামে 2 জন মারা গেছেন। বাড়তি ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা দেখা গেছে। বাস টার্মিনালগুলোতে নানা উপায়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আগের চেয়ে 27% ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও প্রায় সব কাউন্টারে 50% বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এদিকে ঢাকা শহরের বেশিরভাগ বাস গ্যাস চালিত, কিন্তু সিএনজি চালিত বাসগুলোতেও ভাড়া বেশি নেওয়ার ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা। যদিও এ ব্যাপারে উল্টো যুক্তি দিচ্ছেন বাস সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগে থেকেই দূরপাল্লার বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হতো, এখন নির্ধারিত ভাড়া আদায় করায় টাকার পরিমাণ বেড়ে গেছে। তবে কিছু কিছু কাউন্টারে আজ ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। সিএনজির দাম তো আর বাড়ে নাই, সেটা তো আগের রেটেই থাকবে। এটা এখন আমরা ভোক্তা, আমরা কি করে বুঝবো? এই জন্য সরকারের তরফ থেকে এটা ব্যাপারে পরিষ্কার ধারণা দেওয়া দরকার। গাড়িওয়ালারা তো বললো যে ভাড়া বাড়িয়ে গেছে, 100 করে যাচ্ছি ব্যাংক 150 চায়। টাঙ্গাইল থেকে আমরা আসছি 250 টাকা, তার কোনো আসা জানা। আগে দিছে মনে করেন 130 120 এরকম করে আইছি। খুব বুঝে কৌশল করে নিতে হচ্ছে। যারা ভদ্র যাত্রী তারা দিচ্ছে, কেউ দিচ্ছে না। পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যথায় দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ পুনর্নির্ধারিত হারে ভাড়া আদায় প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এরপরও অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ মিলছে। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ঢাকা মহানগরীতে বিআরটি এর মোবাইল কোর্ট পরিচালিত হবে বলে জানান ওবায়দুল কাদের। পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের এক রাতে 23% ডিজেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে নড়ে চড়ে উঠেছে গোটা দেশ। ডিজেলের মূল্য বৃদ্ধি অ্যাক্সেসরিজ থেকে পোশাক কারখানায় উৎপাদন খরচ বাড়াবে। শুধু পোশাক নয়, প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্প পণ্যের খরচও বাড়ছে। 1 লাফে লিটারে ডিজেলের দাম 15 টাকা বৃদ্ধির সিদ্ধান্তে সব ধরনের ব্যবসায়ীরাই বিপাকে পড়বেন। অন্যদিকে কৃষকের ওপর ডিজেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে অনেকাংশে। অন্যান্য শিল্পের কাঁচামাল সহ পণ্য আমদানি ও রপ্তানির ব্যয় বাড়বে দেশ, আর এতেই প্রতিযোগিতা সক্ষমতা হারানোর আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। এটার ইম্প্যাক্টে যেটা হবে যে আমাদের প্রোডাকশন কস্ট বাড়বে, এক। সেকেন্ড হচ্ছে কি আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। একইভাবে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়লে আমার র মেটেরিয়াল আনতে যে খরচ বাড়বে। ট্রাক ভাড়া কত হবে বা যেতে কত আসতে কত, এটা এরকম কোনো কিন্তু কিছু নাই এখনো যে যার কাছ থেকে যা নিতে পারে তাই নেয়। বাধ্যতামূলক আমাদের ডিজেল ইউজ করতে হয়, জেনারেটর ইউজ করতে হয়, যেন প্রোডাকশন হ্যাম্পার না হয়। বিকজ আমরা সবাই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যারা কাজ করি, আমরা লিড টাইম নিয়ে খুব কনসার্ন। আলটিমেটলি আমরা কম্পিটিটিভনেস হারাবো এবং এটা গার্মেন্টস উপরে গিয়ে এই জিনিসটা পড়বে। ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের কম্পিটিটিভনেস হারানোর যথেষ্ট সম্ভব রয়েছে। তো এই সময় এইটা করাটা ঠিক হয়নি বলে আমি মনে করি। সরকারেরও উচিত ছিল ভেবে বাড়ানো। অন্যায্যভাবে ডিজেল কেরোসিনের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলেছে সরকার, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, সরকারের কোনো জবাবদিহিতা নেই, তাই জনগণের কথা না ভেবে যা ইচ্ছা তাই করছে। সিন্ডিকেট করে কোনো যুক্তি ছাড়াই দ্রব্যের মূল্য বৃদ্ধি করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগও করেন তিনি। এই সময় দেশের মানুষকে এক হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান মান্না। This is a syndicate. The government
মালিকপক্ষ এবং শ্রমিক নেতার নামধারী সরকারি চামচা কিছু, যারা অনেক টাকা বানিয়ে সেই সময়ের মধ্যে এই সিন্ডিকেটেই সব কিছু করছে। যুক্তরাজ্য সফর শেষে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 9:24 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাদের বহনকারী ফ্লাইটটি। এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে বিদায় জানান। স্থানীয় সময় সকাল 11:15 দিকে প্যারিসের চার্লস দি গল বিমানবন্দরে পৌঁছান তারা। 3 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডার্স সামিট COP26 ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে লন্ডনে পৌঁছান। ভারী বৃষ্টি বন্যায় অচল ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। মঙ্গলবার পর্যন্ত রাজধানী চেন্নাইয়ে 5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পানির তোরে 2.5 শতাধিক কুড়ে ঘর ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত আরও 70টি স্থাপনা। বন্যায় ডুবে গবাদি পশু মারা যাচ্ছে, এমনটাও জানাচ্ছেন শহরবাসী। নিরাপদ আশ্রয়ের কেন্দ্রে সরানো হয়েছে 2 লাখের বেশি মানুষকে। শনিবার সকাল থেকে চেন্নাই ও আশপাশের 4টি জেলায় হচ্ছে ভারী বৃষ্টিপাত। 2015 সালের ভয়াবহ বন্যার পর যার রেকর্ড। জেলাগুলোতে 2 দিনের জন্য বন্ধ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি মোকাবেলায় সোমবার 1 দিনের জন্য সরকারি বেসরকারি দপ্তরগুলো বন্ধ রাখার নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী। ঘরে থেকেই দাপ্তরিক কাজ সারার তাগিদ দেন তিনি। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সপ্তাহব্যাপী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে শ্রীলঙ্কার বিশাল অঞ্চল। সোমবার পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এখন পর্যন্ত নিখোঁজ 2 জন। পানিতে তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক, ক্ষতিগ্রস্ত অন্তত 600 ঘরবাড়ি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে ব্যাহত হয়ে গেছে উদ্ধার তৎপরতা। এছাড়াও বঙ্গোপসাগরে একটি সাইক্লোন উৎপত্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ। এর ফলে বৃষ্টিপাত বাড়তে পারে। নতুন করে বন্যা কবলিত হওয়ায় আশঙ্কায় রয়েছে বেশ কিছু এলাকা। পাহাড়ি এলাকাগুলোতে জারি হয়েছে ভূমিধসের সতর্কতা। পরিবেশ সুরক্ষায় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন আরেক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগো সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এই অভিযোগ করেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্রের অগ্রগতি থেমে যায়, এমনটা দাবি করেন এই নেতা। একই সাথে বিশ্বের অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ রাশিয়া ও চীনের কঠোর সমালোচনা করেন তিনি। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর উদ্যোগে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবামা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ দ্রুত মিটিয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। বলতে দ্বিধা নেই, ডোনাল্ড ট্রাম্পের আমলে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে আমাদের অগ্রগতি থমকে গিয়েছিল। রাশিয়া চীনের স্থবিরতাও হতাশাজনক। জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে কথা বলতে হলে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ও মালির মতো দেশগুলোর চেয়ে যুক্তরাষ্ট্রের মতো সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে বেশি এগিয়ে আসতে হবে। আসন্ন বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের T20 দল ঘোষণা করেছে পাকিস্তান। বিশ্বকাপের দলে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে নিজেকে সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার ইফতেখার আহমেদ। আগামী 19 নভেম্বর থেকে T20 দিয়ে লড়াই শুরু করবে বাংলাদেশ ও পাকিস্তান। 20 ও 22 নভেম্বর হবে পরের 2টি T20। সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে T20 বিশ্বকাপে কাল প্রথম সেমিফাইনালে কিউইদের প্রতিপক্ষ ইংল্যান্ড। T20তে 2 দলের 21 বারের দেখা ইংলিশরা জয় পেয়েছে 13টিতে, কিউইরা 7টিতে। আর 11 নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে উঠতে থাকা পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ 10 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। অন্যদিকে 5 ম্যাচের 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করে অজিরা। প্রথমটি আবুধাবিতে আর দ্বিতীয়টি দুবাই অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। সফল অস্ত্রোপচার হয়েছে ক্রিকেটার মোশাররফ রুবেলের। চিকিৎসকরা জানিয়েছেন সাড়া মিলছে তার। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অনেকদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। একাধিকবার সিঙ্গাপুরে চিকিৎসার পর মাঠেও ফিরেছিলেন তিনি, কিন্তু নতুন করে আবার টিউমার ধরা পড়ায় রুবেলের শারীরিক অবস্থার অবনতি হয়। বর্তমানে ভারতের একটি হাসপাতালে তার টিউমার অস্ত্রোপচার করা হয়। রুবেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। শুরু থেকেই এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে বিসিবি। শ্রীলঙ্কায় অতি বৃষ্টির কারণে আজও মাঠে গড়ায়নি বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ম্যাচটি। প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফির এই খেলাটি বিকেল 4:30টায় মাঠে করানোর কথা ছিল। বাফুফের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈরী আবহাওয়ার কারণে আবারও বদলে গেছে
টুর্নামেন্টের সময়সূচি। নতুন সূচি চূড়ান্ত হলে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে। এদিকে সোমবার বাংলাদেশ ও সিশেলসের মধ্যকার ম্যাচ দিয়ে 4 জাতির এই টুর্নামেন্টে মাঠে গড়ানোর কথা ছিল, কিন্তু অতি বৈরী আবহাওয়ার কারণে মাঠে নামতে পারেনি কোনো দলই। এসকে সিনহার মামলার রায়ে বিচারপতিদের উপর একটি চাপ তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, বিচারপতিদের এটা বোঝানো হয়েছে সরকারের ইচ্ছার বাইরে কোনো কাজ করলে এসকে সিনহার মতোই পরিণতি হবে। বিকেলে ডিআরইউতে জাসাস আয়োজিত 7 নভেম্বর বিএনপির জাতীয় সংহতি ও বিপ্লব দিবসের আলোচনায় তিনি কথা বলেন। এ সময় সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ধ্বংস হয়েছে না আওয়ামী লীগ ধ্বংস হয়েছে তা দেখা যাবে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। এসকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল, যতক্ষণ সরকারের খায়েশ মিটাইতে পারছে ততক্ষণ ভালো ছিল। যখন সরকারের খায়েশ মিটাইতে পারে না, তো এইটা একটা কিন্তু উদাহরণ সৃষ্টি হলো, দৃষ্টান্ত সৃষ্টি হলো যে প্রধান বিচারপতির 11 বছরে জেল হয়েছে। তাহলে আজকে যারা আদালতে আছে তাদের যে কোনোদিন আদালতে আবার এমন জায়গায় যেতে হবে না, তা তো নিশ্চয়তা নাই। সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার প্রত্যয় নিয়ে সাংবাদিক সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের চেতনা সাংবাদিক ফোরাম। দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিচারের আওতায় আনারও দাবি জানান সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে উঠে গেছে তখন স্বাধীনতা বিরোধী চক্র সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করছে। সমাবেশে বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা অংশ নেন। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। আমাদের সমাজে, আমাদের নেতৃত্বে, আমাদের দলে, আমাদের সংগঠনে বহু মানুষকে দেখি তারা বলেন অসাম্প্রদায়িক, কিন্তু আচরণের মধ্যে অসাম্প্রদায়িকতা দেখতে পায় না। যারা এই দেশের উন্নয়ন চায় না, যারা এই দেশকে পিছনের দিকে ঠেলে নিতে চায়, যারা মুক্তিযুদ্ধের যে অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করে না, এই তাদের একটি ষড়যন্ত্র। আবার নতুন করে এই সাম্প্রদায়িক শক্তি গর্ত থেকে বেরিয়ে এসে আঘাত আনছে আমাদের শান্তির উপর, আমাদের স্থিতিশীলতার উপর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আকবর হোসাইনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, তাই দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সহকারী প্রক্টর অংশ নেন। 27 আগস্ট সকালে পুরান ঢাকার সূত্রাপুরের মেস থেকে বেরিয়ে যান আকবর। সেদিন রাতে চট্টগ্রামের খুলশী থানার জিওএস ফ্লাইওভারের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এরপর 1 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা মৃত্যুর রহস্য উন্মোচন না হওয়া পর্যন্ত এভাবেই পর্যায়ক্রমে আমরা মানববন্ধন করেই যাব। রাজধানীর প্রগতি সরণি থেকে এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা চলন্ত একটি বাস থেকে মেয়েটিকে পড়ে যেতে দেখে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। উদ্ধারকারীরা আবারও রাস্তায় নিয়ে আসলে মরদেহটি ভাটারা থানায় নিয়ে যায় পুলিশ। 6 ঘন্টা পেরিয়ে গেলেও তার পরিচয় জানা যায়নি। সুরতহাল রিপোর্ট হাতে আর পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক শুরুতালে তেমন কোনো সিমটম পাওয়া যায় নাই। মেডিকেলে পাঠাচ্ছি, পোস্টমর্টমের পরে ডিটেলস জানা যাবে। কেউ কেউ বাসের কথা বলছে, বাট সে বাসটা আইডেন্টিফাই করতে পারতেছি না, স্পেসিফিক কেউ বলতেও পারছে না। গণিতের সহজ গুণ ভাগের হিসাব দিয়ে মেলানো যাচ্ছে না রাজশাহী থেকে ঢাকা ও চট্টগ্রামের বর্ধিত বাস ভাড়া। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দূরপাল্লার জন্য প্রতি কিলোমিটারে 1 টাকা 80 পয়সা হারে ও ক্ষেত্র বিশেষে আসন সমন্বয় বিবেচনা করে যে অঙ্ক আসছে, কার্যত তার থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে সড়ক ও সেতুর টোলের বিষয়টি মাথায় রেখে, অথচ মাঠ পর্যায়ে ভাড়ার কোনো তদারকি করছে না সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বর্ধিত ভাড়ার প্রথম দিনে গুরুত্বপূর্ণ 2 রুটে এমন অসামঞ্জস্য থাকলেও ম্যাজিস্ট্রেটের অভাবে নজরদারির জন্য মাঠে নামা যায়নি বলে জানিয়েছেন বিআরটির কর্মকর্তারা। নিম্ন আয়ের মানুষগুলোই ঢাকা চাই, আর যারা সম্ভ্রান্ত তারা তো এরোপ্লেন এবং অন্যভাবে চাই। খালি যে ভাড়া আছে তা তো না, ওইখানে যমুনা টোল আছে না, সব রেট মিলিয়ে করা আছে। আমার মন্ত্রী মহোদয়, আমার মালিক সমিতির সভাপতি এদেরকে প্রশ্ন করেন, তাহলে ওরা ভালো করতে হবে। বিষয়টা আমরা রেজাল্ট নিয়েছি যে কত টাকা ভাড়া নির্ধারণ হয়েছে,
কিন্তু আমরা প্রশ্ন করিনি তাদেরকে। হেডকোয়ার্টার থেকে একটা রুট চার্ট করে ওরা ভাড়া নির্ধারণ করে দিবে যে এই হারে 1 টাকা 80 পয়সা হিসাবে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব কত কিলো এবং কত আসবে। এটা পাওয়ার পরে বুঝতে পারবো যে ওনারা বেশি নিচ্ছে না কম নিচ্ছে। বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল কালীতলা পার্কিংয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে 6000 আমদানি পণ্য বোঝাই ট্রাক। নানা ঝক্কি পেরিয়ে প্রতিটি ট্রাককে প্রবেশ করতে সময় লাগছে 30 থেকে 35 দিন। আর প্রতিদিন ট্রাক প্রতি গুনতে হচ্ছে 2000 টাকা চাঁদা। ফলে বড় ধরনের প্রভাব পড়েছে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। এই আমদানি কমে যাওয়ায় ইতিমধ্যে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামছে। এই নিয়ে ভারতীয় কাস্টমস, বন্দর ও সেখানকার ব্যবসায়ীদের সাথে একাধিকবার বৈঠক করলেও কোনো সমাধান আসেনি। আর গাড়িতে 3000 থেকে 3500 টাকা পার ডে চাঁদা দিতে হয়, যেটা সম্পূর্ণ আমদানিকারকের উপরে আসে। মাঝে মাঝে ইন্ডিয়ায় লিঙ্ক থাকছে না, এতে করে আমাদের খুব দুর্ভোগে পড়তে হচ্ছে। মালামাল রাখার কোনো জায়গা নাই। ইন্ডিয়ান পার্টে প্রায় 9.5 থেকে 10,000 ট্রাক দাঁড়ানো আছে। তাদের এই ধীরগতির কারণে আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা পর্যাপ্ত ট্রাক পাচ্ছি না বলে আমরা দিতে পারছি না। সেই কারণে আমাদের ব্যবসায়ী এবং উভয় ব্যবসায়ীরাই ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রভাব অবশ্যই আমাদের রাজস্বের উপরে পড়ছে এবং পড়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে লক্ষ্যমাত্রার তুলনায় আমরা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের আদায়ের তুলনায় এবছর এখনো পর্যন্ত আমরা প্রায় 5% পর্যন্ত এগিয়ে আছি। চট্টগ্রামে খাতুনগঞ্জের আলোতে এখন পচা পেঁয়াজের ছড়াছড়ি। বস্তায় বস্তায় নষ্ট পেঁয়াজ এখন রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। মিয়ানমার থেকে নৌপথে আনার সময় ভিজে যাওয়ার কারণেই পেঁয়াজ পচে গেছে বলে দাবি আড়তদারদের। উৎকট দুর্গন্ধ ছড়ালে কম মূল্যে বিক্রির আশায় একেবারে ফেলেও দিচ্ছেন অনেক আড়তদার। ক্রেতা এবং স্থানীয়রা বলছেন কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব পেঁয়াজ মজুত করা হয়েছিল, তাই এখন এমন পরিস্থিতি। তবে সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন নৌপথে মিয়ানমার থেকে আনার সময় পানিতে ভিজে যাওয়ায় পেঁয়াজে পচন ধরেছে। বেশি দামে বিক্রি করার একটা টেন্ডেন্সি থাকার কারণে ওরা মাল স্টক রাখতেছে। যে দাম চলতেছে পেঁয়াজগুলো এখন আমরা খেতে পারতেছি না, পেঁয়াজগুলো আপনার গুদামে নিয়ে ফসাইতেছে। এখানে রাখতে পারলে আমি 4 দিন 5 দিন 1 সপ্তাহ এর উপরে রাখা যাবে না। কারো পয়সা কেউ ফেলে দিবে না, কিন্তু এখানে হচ্ছে আপনার দেখা গেছে ওখানে অল্প একটু মতো আসতেছে, কিন্তু এখানে আস্তে আস্তে গাড়িতে আসতে আরো পচে যেতেছে। একটা গাড়ি থেকে মাল নামলে দেখা গেল 300 বস্তা থাকলে 100 বস্তা ভালো পাওয়া যায়, 200 বস্তা পচা পাওয়া যায়। ভারতের কানপুরে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89 জনে। এর মধ্যে 17 জন শিশু। গর্ভবতী বেশ কয়েকজন নারীর দেহ মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। জেলার চিফ মেডিকেল অফিসার ডাক্তার নেপাল সিং জানান, সংক্রমণ বিস্তার রোধে বেশ কয়েকটি দল তৈরি করেছে স্বাস্থ্য বিভাগ। গত 23 অক্টোবর জিকা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় কানপুরে। মাত্র 1 সপ্তাহেই আশঙ্কাজনক হারে বাড়তে থাকে সংক্রমণ। সম্প্রতি কানপুর সফর করা কানৌজের এক বাসিন্দাও পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন জিকা ভাইরাসের জন্য। দায়ী এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষ পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকারও। ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালে শিশু বিভাগে অগ্নিকাণ্ডে 4 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে আগুন লাগে ভোপালের কমলা নেহরু হাসপাতালে। এতে হতাহতের ঘটনা ঘটে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, এনএসইউতে 40 শিশু ভর্তি ছিল। আগুন লাগার পরপরই সব শিশুদের সরিয়ে নেওয়া হয়। তবে সময় মৃত্যু হয় গুরুতর অবস্থায় থাকা 4 শিশুর। ফায়ার সার্ভিস বলছে, কয়েক ঘন্টার চেষ্টায় হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। নিহত প্রত্যেক শিশুর পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এদিকে নাইজারে একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 25 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবারের এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আরও অনেকে। স্থানীয় প্রশাসন বলছে, স্কুলের 3টি ক্লাসরুমে আগুন লেগে যায়। এতে ঘটে হতাহতের ঘটনা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। জানানো হয়, আগুনে পুড়ে মারা যাওয়া শিশুদের বয়স 3 থেকে 8 বছরের মধ্যে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা সম্ভব হয়নি। গেল এপ্রিলেও দেশটির রাজধানীর একটি স্কুলে অগ্নিকাণ্ডে 20 শিক্ষার্থী মারা যায়। এই ধরনের ঘটনা খুবই মর্মান্তিক। আগুনে দগ্ধ হওয়া 10 জনের অবস্থা খুবই খারাপ। চেষ্টা করছি কিভাবে তাদের চিকিৎসা করা যায়। একটি ক্লাসে অনেক শিক্ষার্থীকে একসাথে পড়ানো হয়। জায়গা সংকটের কারণেই শিশুরা বের হতে পারেনি। এটিকে হত্যাকাণ্ড বলবো আমি। নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে শেষ হলো টি-20তে বিরাট শাস্ত্রী যুগের অবসান। অধিনায়কত্ব ছেড়ে বিরাট চলছেন
বিরাট বলছেন তিনি এখন অনেকটাই চাপমুক্ত, নজর দিতে পারবেন নিজের ক্যারিয়ারে। আর টুর্নামেন্টে ভালো করতে না পারার কারণ হিসেবে বায়ো বাবলে থাকা ক্রিকেটারদের শারীরিক ও মানসিক ক্লান্তিকে দুষছেন রবি শাস্ত্রী। নতুন কোচ রাহুল দ্রাবিড়কে শুভকামনা জানিয়ে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে এগিয়ে রেখেছেন রোহিত শর্মাকে। বিশ্বকাপ বাছাই পর্বে বৃহস্পতিবার কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইনজুরি কাটিয়ে বার্সেলোনা মিডফিল্ডার কৌটিনহো দলে ফেরাতে বেশ ভালোভাবে নিজেদের প্রস্তুতি ছাড়ছে কোচ তিতের দল। করিন্থিয়াস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়। ব্রাজিলের সহকারী কোচের দায়িত্ব না নিয়ে বার্সেলোনার কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। প্রথমে ব্রাজিলে, বর্তমানে কোচ তিতের অধীনে 2022 বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করার কথা ছিল তার। কাতার বিশ্বকাপ শেষে নেইমারদের প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা ছিল ব্রাজিলের, তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রিয় বার্সেলোনার হয়ে কাজ করবেন জাভি। লা লিগায় 11 ম্যাচে 4টি জয় ও ড্র করে 16 পয়েন্ট নিয়ে এখন বার্সেলোনার অবস্থান টেবিলের 9ম স্থানে। আগামী 21 নভেম্বর এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার কোচ হিসেবে নতুন মিশন শুরু করবেন জাভি। এটা সত্যি ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছে। পরিকল্পনা ছিল তিতেকে প্রথমে সাহায্য করব আর বিশ্বকাপ শেষে নিজ দলের দায়িত্ব বুঝে নেব। আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমার মনে হচ্ছিল আমি এখন প্রস্তুত, খুব আত্মবিশ্বাসী। মন বলছিল এটাই আমার সেরা সময়। রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার, তার কাছেই সরাসরি যাচ্ছি। নূরনবী, আবারও পুরান ঢাকায় আগুন, এই আগুন কিভাবে লাগলো আর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেনেছেন? ক্ষয়ক্ষতি আসলে খুব বেশি হয়েছে এরকম বলছে না ফায়ার সার্ভিস, তবে এখানে মেলামাইন এবং প্লাস্টিকের কিছু তৈরিকৃত পণ্য ছিল, সেইগুলো পুড়ে গেছে। আর ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনটি লাগতে পারে। 4টার দিককার ঘটনা। ফায়ার সার্ভিস তার কিছু সময় পরেই এসেছে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন যে এখানে আসতে তাদের অনেক বেগ পেতে হয়েছে। সরু পথ, বিল্ডিংয়ে যে ভবনটিতে আগুন লেগেছে সেখানেও সরু সিঁড়িপথ রয়েছে, সেই সরু সিঁড়িপথে পণ্য রাখা হয়েছে, যার কারণে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে অনেকটা বেগ পেয়েছে। তবে তারা আগুন এখন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। ক্ষয়ক্ষতির এখনো পরিমাপ করতে পারেনি, তবে এখন পর্যন্ত কেউ প্রাণহানি ঘটেছে বা আহত হয়েছে এরকম কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই। কাউকে উদ্ধারও করা হয়নি। তো সুতরাং বলা যাচ্ছে যে একটি আগুন লেগেছিল, সেই আগুনের ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। ভেতরে একটু দু একটা জায়গায় ধোঁয়া রয়েছে এবং হালকা আগুনের মতো রয়েছে, তবে ফায়ার সার্ভিসের সেটা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এরকম কথা বলেছেন এখানে যিনি দায়িত্ব পালন করছেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম। তার সঙ্গে কথা হয়েছিল, তিনি আমাদেরকে এরকম তথ্য দিয়েছেন। তবে আসলে এখানে যে বিষয়টি, পুরান ঢাকায় যেভাবে এখনো পর্যন্ত দাহ্য বস্তু, প্লাস্টিকের কারখানা থেকে শুরু করে সব কিছু রয়েছে, তাতে করে আপনার এখানে আগুন লাগার মতো পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি এখানে নিয়মিত আগুন লাগার মতো রয়েছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মানা হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে বলছেন। তো আগুন লাগার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু এখানে ঘটার মতো যথেষ্ট কারণ রয়েছে। তবে আজকেরটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে 60 থেকে 65 জনের টিম এসেছে এবং বেশ কয়েকটি গাড়ি দেখেছি এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা দেখে মনে হয়েছে এবং ঘটনাস্থলে তাদের যে পরিমাণ ডিপ্লয়মেন্ট, অর্থাৎ যে যন্ত্রপাতিগুলো আনা হয়েছে সেগুলো অত্যাধুনিক মনে হচ্ছে এবং ফায়ার সার্ভিস আগের তুলনায় বেশ ভালোভাবেই তারা প্রশিক্ষিত বলে মনে হয়েছে। কারণ এখানে যে জায়গায় আগুনটি লেগেছে, যদি ঠিক সময় মতো তারা পৌঁছিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারতো তাহলে কিন্তু বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকতো। কারণ এখানে খুব গলিপথ এবং ঘিঞ্জি বহুতল ভবন রয়েছে এবং সবগুলোতেই এরকম দাহ্য পদার্থ রয়েছে। আবার এর মধ্য দিয়ে কিন্তু আবার মানুষের বাসভবনও রয়েছে। সব মিলিয়ে আগুনটা অনেকখানি ভয়ের কারণ হতো যদি ঠিক সময় নিয়ন্ত্রণ না হতো। তো 1 ঘন্টার মতো তারা ফায়ার ফাইট করে আগুনটা নিয়ন্ত্রণে নিচ্ছেন। এই ছিল এখনকার মতো খবর। নূরনবী, ধন্যবাদ আপনাকে।
চাঁদপুরের সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্তমান বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 22 নভেম্বর সকালে তাকে হাজির হতে বলা হয়েছে। চাঁদপুরের মতলব থানার এক হত্যা মামলায় 16 বছর বয়সী আসামিকে নির্যাতনের কথা জেনেও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ঘটনায় সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় তাকে তলব করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজিবের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সেখানে বললেন যে আপনি তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। হাইকোর্ট তার লিখিত ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে আগামী 22 নভেম্বর 2021 তারিখে তদন্তকারী কর্মকর্তা চৌধুরী আলম এবং যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন বর্তমানে বিচারক নারী ও শিশু নির্যাতন আদালত বাগেরহাট এবং ওনার নাম নূরে আলম, ওনাদের দুজনকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ই কমার্স ব্যবসায় অনিয়মের সাথে জড়িত প্রতিষ্ঠানের নাম সহ সার্বিক পরিস্থিতির রিপোর্ট আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে বাণিজ্য মন্ত্রণালয়। ই কমার্স প্রতিষ্ঠানের জটিলতা নিরসনে গঠিত কমিটির নির্ধারিত বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান এই তথ্য দেন। তিনি বলেছেন, 3 গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে। আরও জানান, পণ্য না পেয়ে যেসব গ্রাহক মামলা করেছে তাদের টাকা পেতে কিছুটা সময় লাগবে, তবে বাকিদের টাকা গেটওয়ে থেকে সরাসরি ছাড় করা হবে। আর ই ভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি আদালত গঠিত পরিচালনা কমিটির উপরও নির্ভর করছে। রিপোর্টটা আমরা তৈরি করে আমরা আগামীকালকে ক্যাবিনেটে এটা রিপোর্ট দেবো। সেই রিপোর্টের মধ্যে মূলত যে বিষয়গুলো থাকবে সেটা হলো যে স্পেশালি আমরা UBID করছি, যেটা আমাদের ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ই কমার্সের যে কোম্পানিগুলো তাদেরকে আওতায় আনছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে 2 লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব লোকমান হোসেন এই টিকা গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনা হবে। এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় মিলে 8 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরও প্রায় 3 কোটি ডোজ টিকা দেওয়া হবে। করোনার তৃতীয় ওয়েভ আসলেও এক্ষেত্রে সরকারের প্রস্তুতি আছে বলে জানান স্বাস্থ্য সচিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল 9টায় জীববিজ্ঞান অনুষদে শুরু হয় ভর্তিযুদ্ধ। 5 শিফটে 5টি সেট প্রশ্নপত্রে এবারের পরীক্ষা হচ্ছে। আজ সকাল 9টা থেকে 10:45, 10:30 থেকে 11:15, দুপুর 12টা থেকে 1:45, 2:45 থেকে 2:30 এবং 3:15 থেকে 4টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকা ও তার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী 21 নভেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোটামুটি ভালোই, এখন রেজাল্ট দিলে বাকিটা দেখা যাবে। 200+ পরীক্ষার্থী পার সিটের জন্য যুদ্ধ করতেছে, তো এটা বিশাল একটা যুদ্ধ, তো অবশ্যই ভালো বলেই এখানে সবাই পরীক্ষা দিতে আসছে। নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য আমরা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেছি। সাদা পোশাকে পুলিশ আছে এবং ড্রেসেও আছে। আমাদের শৃঙ্খলা এবং নিরাপত্তা উপকমিটি আছে ভর্তি পরীক্ষার জন্য। সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, থাকা যাবে না 30 দিনের বেশি, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সকালে ঢাকা থেকে সড়ক পথে ভারত যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জানান, ট্যুরিস্ট ভিসা চালু হবে পূর্ব ঘোষিত 15 নভেম্বর থেকে। শুরুতে ভিসা সীমিত পরিসরে দেওয়া হবে। প্রথম কিছুদিন শুধু আকাশপথে যাওয়া যাবে, পরবর্তীতে স্থল ও রেলবন্দর দিয়েও যাত্রীরা যেতে পারবেন। এর আগে আখাউড়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আগামী 13 নভেম্বর একই পথে ঢাকায় ফেরার কথা রয়েছে দোরাইস্বামীর। फिलहाल के लिए शॉर्ट टर्म वीजा ही होगा। আমরা স্বল্প মেয়াদে ভিসা দেব। 30 দিনের বেশি থাকার নির্দেশনা দেয়া হবে না, কারণ এখনও করোনার শঙ্কা আছেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে ধীরে স্থল ও রেলপথেও ভারতে যাওয়ার ভিসা দেয়া হবে। আপাতত বিমানেই যেতে হবে। মোবাইল ফোনে ডেটা শেষ হলেও ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাবে, তবে শুধু টেক্সট আদান প্রদান ও দেখা যাবে, কোনো ভিডিও দেখা যাবে না কিংবা আপলোড করা যাবে না। দুপুরে বিটিআরসি কার্যালয়ে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এই সেবা আপাতত শুধু গ্রামীণ ফোনের গ্রাহকরা উপভোগ করতে পারবেন, তবে 1 মার্চের মধ্যে সকল মোবাইল অপারেটরদের এই সেবা চালু করতে হবে। এই আয়োজনগুলোর ফলে আমাদের এই মেটাভার্স বা ফেসবুক
আমাদের সাথে যে সহযোগিতামূলক আচরণটি করছে, আমরা কিন্তু একইভাবে জনগণকে যাতে এই প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত করা যায় সেই জায়গাটার ক্ষেত্রে ফেসবুককেও ব্যবহার করছি। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি ও পরিবহন ব্যয় বৃদ্ধিজনিত কারণে সরকারি কাজের খরচে মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। বিকেলে রাজধানীর ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে লিখিত 3 দফা দাবি তুলে ধরেন বাসির সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রকৌশলী খোরশেদ আলম বলেন, পিপিআর ল অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করে সরকারি কাজের মূল্য সমন্বয় করার কথা। আরও বলেন, সরকারি সংস্থার কর্তা ব্যক্তিরা সেটি অনেক সময় করেন না। হঠাৎ করে এমএস রোডের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষে চলমান কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। সাধারণত জিওবি ফান্ডের সমস্ত কাজ ফিক্সড রেটে কার্যাদেশ প্রদান করা হয়, তাই নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও আমরা সরকার থেকে কোনো প্রকার মূল্য সমন্বয় পাই না। পাটুরিয়ায় ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি উদ্ধারের পর এখন চলছে ভাসিয়ে তোলার কাজ। সকাল থেকে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের কর্মীরা ইঞ্জিন রুমের পানি অপসারণ সহ ফেরিটি পরিষ্কার করেছেন। ফেরির তলদেশে পাওয়া গেছে অন্তত 50টি ছিদ্র, সেখানে ওয়েল্ডিং করা হচ্ছে। বিআইডব্লিউটিএ জানিয়েছে বিকালে ফেরিটি ভাসানো হয়, এরপর 2 দিন পর্যবেক্ষণের পর ফেরিটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এটার ইঞ্জিন রুম এবং ইঞ্জিন রুমের পিছনে 2টা প্লাস ট্যাঙ্কি আছে, প্লাস ডেকের মধ্যে অনেক বাঙালি জিনিসপত্র এবং অনেক চালের বস্তা আছে, সেগুলি অপসারণ করছি। সাথে আমাদের পাম্প মেশিনের সাহায্যে ইঞ্জিন রুমের পানি অপসারণ করছি। 1 মাসের জন্য অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান সরকার ও নিষিদ্ধ সশস্ত্র সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি। আজ থেকে কার্যকর হচ্ছে এই অস্ত্রবিরতি। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। জানিয়েছেন, দুপক্ষের আলোচনায় মধ্যস্থতা করেছে আফগানিস্তানের তালেবান সরকার। বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, শান্তি, সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্ব পেয়েছে সিদ্ধান্তের ক্ষেত্রে। অপর এক বিবৃতিতে টিটিপি মুখপাত্র জানান, শান্তি আলোচনা চালিয়ে যাবেন তারা। টিটিপির সাথে চুক্তি অনুযায়ী অস্ত্রবিরতি কার্যকরে রাজি হয়েছে সরকার। এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে। সংবিধান মেনে টিটিপির সাথে আলোচনা চলছে। আফগান প্রশাসনও আছে এই আলোচনায়। স্বস্তির বিষয় যে দীর্ঘদিন পর এই অঞ্চলটি পুরোপুরি শান্তির পথে হাঁটছে। ভয়াবহ অভিবাসন সংকট তৈরি হয়েছে পোল্যান্ড এবং বেলারুশ সীমান্ত এলাকায়। ঘটছে সংঘর্ষের ঘটনাও। কয়েকদিন ধরেই পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে বহু অভিবাসন প্রত্যাশী। সেই ঢল ঠেকাতে নিজেদের সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে দেশটি। তাদের অভিযোগ, বেলারুশ সরকার জোরপূর্বক হাজার হাজার মানুষকে সীমান্তের দিকে পাঠিয়ে দিচ্ছে, সহায়তা করছে পোল্যান্ডে পৌঁছে দিতে। সীমান্তে আশ্রয় নেওয়া বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার নাগরিক। তবে 2 দেশের কঠোর অবস্থানের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে তৈরি হয়েছে মানবতার পরিস্থিতি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কিন স্পেশালিস্টের সাথে ছবি পোস্ট করে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মার্কিন ক্লার্ক তার সৌন্দর্যের সিক্রেট ফাঁস করেছেন, যেখানে 10 বছর বয়স কমিয়ে দেওয়ার জন্য তার স্কিন স্পেশালিস্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তার এই পোস্ট এখন আলোচনায় নেটিজেনদের মধ্যে। রাজধানীর আজিমপুরে সরকারি কলোনির দেয়াল ধসে জিসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবা নাজির হোসেনের সাথে স্কুলে যাওয়ার পথেই দুর্ঘটনা ঘটে। 27 নম্বর কলোনির পুরাতন দেয়ালের ধার ঘেঁষে ড্রেন তৈরি করছিল সিটি কর্পোরেশন। এতেই দেয়ালটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি গণপূর্ত বিভাগের। তাদের অভিযোগ, দেয়াল কাঠামো ঝুঁকিপূর্ণ হওয়া ঠেকাতে ড্রেন নির্মাণ না করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হলেও সেটি আমলে নেয়নি সিটি কর্পোরেশন। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অধ্যক্ষের অপসারণ দাবি এবং অবৈধ বাণিজ্য দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এবং কাকরাইলের প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় শিক্ষকরা স্কুলে অবৈধ ভর্তি বাণিজ্য, নানা দুর্নীতি এবং প্রধান শিক্ষক অধ্যক্ষের অনিয়মের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দুপুরে অবরোধ তুলে নিয়ে ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। নরসিংদীতে বেশ কিছু অস্ত্রসহ স্বাধীন বাহিনীর প্রধানসহ 12 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব।
ভোরে রায়পুরা উপজেলার মির্জাচর, নীলক্ষা ও সদর উপজেলার আলোকবালি চরাঞ্চলে অভিযান চালানো হয়। জব্দ করা হয় একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি শটগান, একটি ওয়ান শুটার গান, 29 রাউন্ড কার্তুজ সহ দেশীয় অস্ত্র। র্যাব 11 জানায় দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি সহ নানা অপকর্মে জড়িত ছিল এই সন্ত্রাসী বাহিনী। শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। পরবর্তীতে সুবিধামতো সময় নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিতলিয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীদের স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের অভিযোগ ওঠে। এরপর বিষয়টি নিয়ে যমুনা টেলিভিশনে 28 অক্টোবর একটি প্রতিবেদন প্রচার করা হয়, যা দিনভর আলোচনায় ছিল। ওই দিনই নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জামালপুর সদরের শরীফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে গোদা শিমলা বাজারে মানববন্ধনের আয়োজন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটনের সমর্থকরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, গতরাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থীর 9টি প্রচার কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। এতে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নাটোরেও বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক আলীর নির্বাচনী সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মিছিল করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এছাড়া একই উপজেলার জোনাইল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থীর ছেলে সহ বেশ কয়েকজন আহত হয়েছে। প্রেমিকা বিবাহিত, সন্তান আছে, এই কথা শুনেই রাজশাহীতে প্রেমিকার সামনে বিষ পান ও নিজ বুকে ছুরিকাঘাত করে বুলবুল নামে এক যুবক এবং তার বিরুদ্ধে আত্মহত্যার অভিযোগ উঠেছে। দুপুরে নগরীর মাস্টার শেফ বাংলা রেস্তোরাঁর ভেতরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাদের। মঙ্গলবার এক বান্ধবীকে সাথে নিয়ে রেস্টুরেন্টে বুলবুলের সাথে দেখা করতে আসে মেয়েটি। বিয়ের শাড়ি, সোনার লকেট সহ সেখানে হাজির হয় বুলবুল। বিয়ের প্রস্তাব দিলে বিবাহিত এবং বাচ্চা থাকার কথা জানায় মেয়েটি। বিষয়টি বুলবুল মেনে নিতে পারেননি। বান্ধবী সহ মেয়েটিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। টেকনাফের জাহাজপুরা উপকূলে এবার এক জালে ধরা পড়ল 90টি রাঙ্গাচুই নামের সামুদ্রিক লাল কোরাল। তা 3 লাখ টাকায় বিক্রিও হয়েছে। স্থানীয়রা জানান, ভোরে ঘণ্টাখানেক সাগরে জাল ফেলে রাখেন এক জেলে। পরে জাল নৌকায় ওঠানোর সময় দেখা মেলে লাল কোরালের। এক সপ্তাহ আগে সেন্ট মার্টিনে এক জালে ধরা পড়েছিল 204টি লাল কোরাল। সেগুলো 7 লাখ টাকায় বিক্রি করা হয়েছিল। শেরপুরের শ্রীবর্দীতে পাহাড়ি বনাঞ্চল বালিঝুরি রেঞ্জের মালাকোচা এলাকা থেকে একটি বন্য হাতির মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা জানায়, গত রাত 3টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে সবজির বাগান নষ্ট করছিল হাতিটি। কয়েকদিন ধরেই সীমান্ত এলাকায় বন্য হাতির আনাগোনা বেড়েছে। কর্মকর্তাদের ধারণা, সবজির ক্ষেত রক্ষায় চারদিকে বিদ্যুতের লাইন দেওয়া ছিল, সেই তারে বিদ্যুতায়িত হয়েই বন্য হাতিটি মারা যেতে পারে। মৃত হাতিটি পুরুষ, বয়স 25 থেকে 30 বছর হতে পারে বলে জানান কর্মকর্তারা। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা। আমার ধারণা করতেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটে হয়তো হাতিতে মারা গেছে। কারণ এই এলাকায় মানুষজন ফসল এবং বাড়ি বাঁচানোর জন্য হয়তো বৈদ্যুতিক লাইন দেয়। যে কোনো ধরনের এরপরেও ময়নাতদন্তের পরে আসলে সব কিছু জানা যাবে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় দুবলার চরে রাস পূজা ঘিরে রাসমেলা বন্ধের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সীমিতভাবে পূজায় অংশ নিতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা। রাস উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে বাগেরহাটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। আগামী 17 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত এই উৎসব উদযাপিত হবে। জেলা প্রশাসন ও দুবলা রাস উদযাপন কমিটি জানায়, এবার শুধুমাত্র পূজা, পুণ্য স্নান ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে এই রাস উৎসব অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী যাবে। প্রত্যেক পুণ্যার্থী বা পুণ্যস্নানা যারা যাবে তাদের ভোটার আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিতে হবে। পুজোর স্থানে মাত্র 8-10টা দোকান উপস্থিত থাকবে। যারা পুজোর সাথে সংশ্লিষ্ট জড়িত তাদের থাকবে। ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার পল পগবা। বিশ্বকাপ বাছাই পর্বে কাজাখস্তান ও ফিনল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল তার। তবে ডান উরুর ইনজুরির কারণে পোগবা মাঠে নামতে পারছে না বলে নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। পোগবার জায়গায় দলে ডাক পেয়েছেন জর্ডান বেরেটু। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন ছেড়ে চলে যান এই ফরাসি তারকা। এদিকে 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে বাছাই পর্বে গ্রুপ ডির শীর্ষে রয়েছে ফ্রান্স। কাজাখস্তানকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের।
দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।